সে হাসে, দাদি আম্মা হাসছে। 4 বছরের নীলিমার অস্থির বলে নিশান ফিরে চাইল টিসুর দিকে। বন্ধ চোখে মুচকি মুচকি হাসে টিসু। নীলিমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। নিশান বুকের ওপর নিয়ে জাপটে ধরে আছে। নিশানের মা টিসু মাথায় পানি ঢালছে। টিসুর রেসপন্স দেখে তিনি থেমে গেলেন। হন্তদন্ত হয়ে উঠে পড়লেন। নিশানের উদ্দেশ্যে বললেন, শুক্রিয়া, মেয়েটা রেসপন্স করেছে। ধীরে ধীরে ডাকবো। হ্যাঁ, ডাকো। পুরো একদিন অজ্ঞান হয়ে থাকলো। নীলিমার যে কিছু হয়নি, এটাই যথেষ্ট। নিশান তাকালো মেয়ের মুখের দিকে। নীলিমা তখনও মুখে আঙুল পুড়ে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে বাবার দিকে। নিশান মেয়ের মুখ থেকে আঙুল সরিয়ে নিতে নিতে বলল, কে বলছে কিছু হয়নি? জ্বরে গা পুড়ে যাচ্ছে। কিন্তু ওই যে মায়ের স্বভাব পেয়েছে, সে অসুস্থ থেকে চুপ থাকলে পণ্ডিতি করবে কে? ছেলের কথায় নীলুফার রহমান হাসলেন। চোখ ফিরে টিসুর দিকে তাকাতে না তাকাতেই এক চিৎকার। টিসু অধর বলে চিৎকার করে ধরপড়ে উঠে বসল। সে এখনই দেখেছে অধর ভালোবেসে তার কপালে চুমু দিতেই অধরের মা আর নিধি তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে পেছন দিকে। টিসু অধর অধর করে চিৎকার করছে। অধর যাবে না টিসুকে ছেড়ে। সেও মা আর নিধির সাথে জোর জবরদস্তি করছে। টিসু ঘেমে গেছে। সে আশপাশ নজর করে দেখে অধর কোথায়। তৃষ্ণার্ত চোখ জোড়া ভীষণ খুঁজছে প্রিয়কে, কিন্তু দেখা মিলল না। বরং দেখা মিলল অপরিচিত মুখে। টিসুর অস্থির অবুঝ মন মুহূর্তেই থমকে গেল। ধূপ করে নেমে এলো চোখের প্রখর উৎসুকতা। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো সে ঘরের প্রত্যেকটা সদস্যকে। নিশানের ওপর চোখ পড়তেই খট করে যেন তার মস্তিষ্ক ঘুরে গেল। মনে পড়ে গেল গত রাতের কথা। হ্যাঁ, সে অধরের দিকে ছুটছিল। তারপর একটা বিজলির ডাক। অধর। অধরের কথা মনে হতেই টিসু লাফিয়ে উঠল। ভেজা চুল লেপটে গেল পিঠে। দুর্বল শরীর চলছে, কিন্তু এর কিছুই যেন প্রভাব ফেলতে পারল না টিসুর মনে। সে বিছানা থেকে উঠে প্রথমেই গেল নিশানের কাছে। অস্থির কণ্ঠে বলল, আমার অধর কোথায়? আপনি আমাকে এখানে এনেছেন, তাই না? আচ্ছা, আপনি বলতে পারবেন আমার অধরের কি অবস্থা? ও কেমন আছে? আচ্ছা, আমি কি ঢাকা থেকে অনেক দূরে আছি? আমায় একটু নিয়ে যাবেন ঢাকায়? টিসুর একের পর এক বিরতিহীন প্রশ্নে অধর অপ্রস্তুত হয়ে পড়ল। আশ্বাস দিয়ে বলল, আপনি বসুন, আমি সব বলছি। আপনি অসুস্থ, আপনি বসুন প্লিজ। টিসুর চোখে রাজ্যের অস্থিরতা। তার মনে শান্তি নেই। তার অধর কেমন আছে? ঠিক আছে তো? নিশানের মা তোয়ালে নিয়ে আসলেন। টিসুর লম্বা চুল মুছে দিতে মনোযোগে দিলেন। টিসু হা হয়ে মায়াবী চোখের দিকে তাকিয়ে ব্যর্থ চেষ্টা করলো নিশানের মাকে দেখা। নিশান বলল, আপনি ফ্রেশ হয়ে নিন, পরে কথা হবে। নিশান একথা বলতেই টিসু উদ্বিগ্ন হয়ে বলে উঠল, না না, আপনি এক্ষুনি বলুন। আপনি এক্ষুনি প্লিজ ঢাকায় রেখে আসুন। বাইরে প্রচুর বৃষ্টি, আজ আপনি যেতে পারবেন না। আর এমনিতেও এটা চট্টগ্রাম, ঢাকা যেতে সময় লাগবে। টিসু অসহায়ভাবে চোখ নামিয়ে নিল নিশান থেকে। কখন যাবে সে অধরের কাছে? রাতের অন্ধকারে হাতছানি পড়েছে। দুর্বল শরীর নিয়ে বেলকনিতে বসে আছে অধর। পাশেই দাঁড়িয়ে আছে তার আম্মা। প্রায় 2 ঘন্টা হলো অধরকে বলছে একটুখানি কিছু মুখে তুলতে, কিন্তু না। অধরের মা যতবার আসছে অধর ফিরিয়ে দিচ্ছে মাকে। তার একটাই কথা, খাবো না, নিয়ে যাবে। অধরের মা একটা দীর্ঘশ্বাস ফেললেন। সামান্যর জন্য ছেলের প্রাণহানি ঘটেনি ভাবতেই তার বুক কেঁপে ওঠে। এ যেন আমার ভাগ্যের জোর অধরের ফেরা। অধরের মা ছেলের মাথায় হাত রাখলেন। জ্বরে মাথার অতিরিক্ত তাপ দেহে। তিনি কিছু বলতে গিয়েও থেমে গেলেন। শুনবে না তো অধর, শুধু শুধু বলে শূন্য লাভ। তিনি চলে গেলেন। অধর ফিরেও চাইল না। তার দৃষ্টি ওই দূর আকাশে নক্ষত্রের পানে। সে ভাবছে তার টিসু কোথায়? তাকে ছাড়া থাকতে পারছে? কষ্ট হয় না টিসুর? অধরের মন অভিমানের চিৎকার দিয়ে উঠল। চোখ পড়তে লাগলো। নাকের পাটা লাল হয়ে একাকার, যেন একটু টোকা দিলেই রক্ত ছিটকে পড়বে। অধর, তোর জন্য বিরিয়ানি রান্না করেছি, একটু খেয়ে দেখ। ভাবনার মাঝে নিধির কণ্ঠ। অধর ফিরে চাইল না। শান্ত কণ্ঠে বলল, খাবো না, নিয়ে যা তুই। বিরক্ত করিস না। নিধির কানে যেন কথাটা গেলই না। সে আলগা দরদে যেন ভাসিয়ে দিতে চাইল অধরকে। চেয়ার টেনে অধরের পাশাপাশি বসতে বসতে বলল, এমন বললে তো হবে না। না খেলে তুই পুরোপুরি সুস্থ হবি কিভাবে? অনেকগুলো ওষুধ আছে তো, খেতে হবে না এগুলো?
অধর ফিরে চাইলো রাজবাড়ির মুখে নিধির দিকে। নিধি প্লেট হাতে ডুবিয়ে বিরিয়ানির লোকমা বানালো। অতঃপর অধরের মুখ পানে ধরতেই অধর মুখ ঘুরিয়ে নিল, বলল, চলে যা, খাবো না। শুধু শুধু বিরক্ত করিস না। অধরের বাণীতে ঝরে পড়ল বিরক্ত। তার অকারণে নিধিকে ভালো লাগছে না। থেকে যেন ফালি ফালি রাগ এসে জেগে বসছে মনে। কিন্তু নিধি অধরের পরিস্থিতি বুঝলো কিনা বলা বাহুল্য, তবে সে হাল ছাড়ল না। পিছু না হটে অত্যন্ত আবেগী কণ্ঠে বলল, আমি কষ্ট করে রান্না করেছি, এটার কোনো মূল্য দিবি না? অবশ্য আমি তোর কি, আমার রান্না তো খাবি না, শুরু খাবি বইয়ের রান্না। কথাগুলো বলে নিধি মাথা নত করলো। ভাবখানা তার এমন যেন পৃথিবীর সবচেয়ে দুঃখী অবহেলিত নারী সে। অধর স্থির নয়নে দেখলো নিধিকে। মিথ্যের গণ্ডি না পেরোতেই নিধির কথায় মোহিত হলো। মনে এক রতি ইচ্ছাও নেই তার খাওয়ার, তবু নিধির মন রক্ষার্থে বলল, দেখাচ্ছি। অধরের কথায় নিধি যেন মূল্যবান চাঁদটা জয় করার আনন্দ পেল। বসে আসছে তবে তড়িঘড়ি করে এক লোকমা বিরিয়ানি নিধি অধরের মুখের দিকে এগিয়ে দিল। কিন্তু অধর কি এত বড় নির্লজ্জ কাজ করবে? অজন্তাই অধর নিজের উৎফুল্ল চিত্তে শুকনো ভাব টেনে দিল। আমি খেতে পারবো। অধরের বিষণ্ণ রসকসহীন কাঠখোট্টা কথা নিধি দমে গেল। আর কিছু বলার সাহস তার জন্য জুটল না। মাঝারি একটা বাটিতে পানি নিয়ে অধরের মা দাঁড়িয়েছিলেন বেলকনির দরজার সন্নিকটে। হয়তো খেয়াল করেনি অধর নিধিকেও, কিন্তু অধরের মা তাদের খেয়াল করেছেন সমস্ত সময়টাতে। তিনি নিধিকে দেখলেন পূর্ণ দৃষ্টিতে। অধর আর নিধি নিজ নিজ কাজে ব্যস্ত। অধরের মা পিছু ফিরলেন। ছেলে আর ছেলের সংসার ঘাতকের অগোচরে প্রস্থান করলেন তিনি। ফিরতি পথে টিসুরের নির্মম শাশুড়ি মা সিদ্ধান্ত নিলেন, টিসুর অনুপস্থিতিতে অধর সংসার নতুন করে জোড়া পাকিয়ে দেবেন নিধির সাথে। সকাল 7টা হবে। অধরের বাবা বসে আছে ড্রয়িং রুমে। তার নিত্যদিনের কাজ ফজরের নামাজ আদায় করে মসজিদের থেকে এসেই ড্রয়িং রুমে বসে বাসি খবরের কাগজে হাতড়ানো। এলো খুব মনোযোগ দিয়ে পেপার পড়েন। বাবা কিছু কথা ছিল। অধরের কণ্ঠে মোবারক হোসেন চোখ তুলে চাইলেন ছেলের দিকে। খবরের কাগজ পাশে রাখতে রাখতে বললেন, হ্যাঁ বলো। বাবা, আমি পত্রিকা নিউজ দিতে চাই। অধরের বাবা অধরের কথায় ভুরু কুচকে ফেললেন। রান্নাঘর থেকে অধরের এহেন বাণী শুনে এগিয়ে এলেন অধরের মা। অধরের বাবা প্রশ্ন ছুড়লেন অধরের দিকে। কিসের নিউজ? অধর শান্ত দৃষ্টিতে চাইল বাবার চোখের দিকে। উত্তর করার জন্য উদ্যত হতেই অধরের বিচক্ষণ মায়ের পাক। তুমি কি টিসুর জন্য নিউজ ছাপাতে চাইছো? মায়ের প্রশ্নে অধর চঞ্চল চোখে চাইল মায়ের দিকে। অধরের মা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে উৎসুকভাবে উঠে দিত। অধর বলল, হ্যাঁ, 4 দিন হয়ে গেল, টিসুর কোনো খোঁজ নেই। ছেলের কথায় অনামিকা খানের মনটা যেন ভীষণ বিরক্ত হলো। মুখে নেমে এলো ভয়াবহ বিতৃষ্ণা। তিনি রুণ্ণ কণ্ঠে বলে উঠলেন, কোনো নিউজ ছাপানো হবে না। মায়ের কথায় অধর যেন বিস্ফোরিত হলো। তার অনুভূতি যেন শূন্যের কথায় পা রাখলো। 304 দিন মানে 96 ঘন্টা হলো, কোনো খোঁজ নেই। আর সে খুঁজবে না? অধর অবাক হয়ে বলল, আম্মা, আপনি কি বলছেন এসব? টিসুর আর 4টা দিন হলো, কোনো খোঁজ নেই। আমি ওকে খুঁজবো না? নিউজ ছাপাতে কি সমস্যা? নিউজ ছাপালে অনেক সমস্যা। লোকে আমাদের দেখে হাসবে। কিছু আদৌ তোমার আছে নাকি অন্য কারো হাত ধরে গেছে এটা তুমি জানো? হতেও পারে। মায়ের অবশিষ্ট কথা অধর সম্পূর্ণ করতে দিল না। সে সইতে পারল না মায়ের শেষের বাণী। আকস্মিক উচ্চস্বরে অধর বলে উঠল, ব্যাস আম্মা, আপনার কিচ্ছু বলবেন না দয়া করে। আমার টিসু এমন না, আমি টিসুকে খুব ভালো করেছিলাম। অনামিকা খান দমলেন না ছেলের দৃঢ় কথার পিঠে। ঠাই বজায় রেখে আবারও বলে উঠলেন, সে তোমার ব্যাপার, কিন্তু আমি ভালোভাবে বলছি, আমার বাড়ি থেকে কোনো নিউজ বের হবে না। আমার মান সম্মান আছে। কথাটা বলেই হনহনিয়ে প্রস্থান করলো অধরের মা। অধর আচ্ছন্ন হয়ে তাকে রইলেন মা যার পানে। আজীবন তার মা শুধু তাকে নিয়েই ভেবে গেল। সব ইচ্ছে দাবিতে পক্ষ করে আদায় করলো অধরের থেকে। কখনো না সূচক বাঘ অধর মুখে আনেনি। বিষ দিলে কষ্ট হলেও মৃত্যু নিশ্চিত জেনেও সে বেশি পান করেছে। আজ নিজের বউ সংসার কি মায়ের কথায় নির্বাচন করতে হবে? আজও অধর হাসলো, অবকার এক হাসি। অধরের বাবা সম্মুখে বসে আছে। অধর চাইলো বাবার দিকে। হঠাৎ তার মুখ থেকে অনাকাঙ্ক্ষিতভাবে বেরিয়ে এলো একটা কথা, বাবা, আপনারা কখন আমার ইচ্ছের দাম দিলেন না। তবে আম্মা যদি ভেবে থাকো সে টিসুর থেকে আমার আলাদা করতে পারবে, তাহলে তাকে বলে দিয়েন।
দাদিমা যেমন আপনার থেকে আমার জেদি একরোখা কাঠখোট্টা মাকে আলাদা করতে পারেনি, আমাকেও আমার মা পারবে না তিশা থেকে আলাদা করতে। অধরের বাবা থমকে গেল অধরের কথায়, আস্তে করে চোখ নামিয়ে নিলেন। বলার মতো কিছু সত্যিই নেই। অধরের মাকে মোবারক হোসেনের মা একটু পছন্দ করতেন না, করতো না কোনো মতেই স্পষ্টভাষী। নিজ ভালো ঠুকরে নেওয়া অনামিকার সাথে তার শাশুড়ির শেষে এমন হলো, অধরের উপর অত্যাধিক আধিপত্য বিস্তার করায় অধরের দাদি রেগে গেলে অধরকে যেতে দেয় না দাদির কাছে। আত্মীয়দের সাথে মিশতে দিতে তার ঘোর আপত্তি লাগে। এমন বিতৃষ্ণামূলক আচরণে মোবারক হোসেনের মা কাট গলায় জানিয়ে দিয়েছিলেন ছেলেকে বউ ত্যাগ করতে। কিন্তু মোবারক হোসেন করেননি এমনটা। সে এক জীবনে একজনের হাত ধরেই পাড়ি দিতে চেয়েছিলেন, তাই আলাদা বহু দূরে চলে আসেন বউ বাচ্চা নিয়ে। তবে মোটেও সে মাকে বর করেননি। অন্তত ব্যস্ত থাকলেও সপ্তাহে অন্তত 2-1 বার যেতেন মায়ের সাথে সাক্ষাৎ করতে। মোহনীয় দিন, আকাশ মেঘে মেঘে ছেয়ে গেছে, খণ্ড খণ্ড মেঘ দৌড়াদৌড়ি করছে মাথার উপর। নিশান মেয়েকে নিয়ে বসে আছে ছাদে। নীলিমা বাবার কোলে বসে আকাশ দেখছে। ছোট মেয়েটা হঠাৎ বাবার দিকে তাকালো চোখ ফিরিয়ে, আদুরি গলায় বলে উঠল, বাবা, দাদি আমার ঘরে যে শুয়ে আছে সে কি আমার মা? মেয়ের হঠাৎ বলা অস্বস্তিকর কথায় নিশান বোকা বনে গেল। সে যেন বড্ড বিপদে পড়ল। নীলিমা উত্তরের আশায় তাকিয়ে আছে বাবার দিকে। একসময় সে অধৈর্য হয়ে বলে উঠল, কি হলো বাবা, বলো। তুমি না বলেছিলে আমার মা হঠাৎ একদিন আসবে? হ্যাঁ মা, তোমার মা আসবে, কিন্তু এখন যে এসেছে সে তোমার মা না। বাবার কথা নীলিমার একটুও পছন্দ হলো না। তীব্র মন খারাপ ছোট মনটাতে জায়গা করে নিল। চোখ দুটো টলমল করছে। নিশান অপরাধী চোখে দেখল একবার মেয়েকে। ছোট মেয়েটাকে ভীষণ মিথ্যে বলতে হয়। হঠাৎ হঠাৎ জিজ্ঞাসা করে বসে তার মা কোথায়, কবে আসবে। কিন্তু এই ছোট মেয়েটা তো আর জানে না তার মা আর কখনো আসবে না। তাদের মেয়ে আর বাবাকে ফাঁকি দিয়ে সে সুদূরে পাড়ি জমিয়েছে, তার আর কখনো ফিরবে না। নীলিমা, মা বাবার উপর রাগ করেছো? তুমি বড় হও, দেখবে ঠিক একদিন তোমার মা তোমাকে দেখতে আসবে। নিশান কথাটা বলতেই নীলিমা ছিটকে দূরে চলে গেল নিশানের কোল থেকে। প্রচন্ড অভিযোগ করে বলল, তোমার উপর রাগ করেছে বলে আসছে না। মার রাগ ভাঙলে হঠাৎ একদিন আসবে। তুমি শুধু মিথ্যে বলো বাবা। আমার মা আসবে না। আমার মা পচা, সে আমায় দেখতে আসে না। কথাগুলো বলে ভেজা ভেজা চোখ নিয়ে নীলিমা পেছন ফিরল। পেছনে দাঁড়িয়েছিল তিশু। আকস্মিক ধাক্কা খেল নীলিমা। ছোট ছোট পায়ে সে এবার দৌড়ে বাবার কোলে চড়ে। বাবার উপর অভিমান ধরে রাখতে পারল না। তিশু মিষ্টি এসে চাইলো নীলিমার দিকে, হাত বাড়িয়ে ডেকে উঠল, আমার খেতে ইচ্ছে করছে না, আসো আমি একটু কোলে নিয়ে মিষ্টিটাকে। নীলিমা আরো শক্ত করে আঁকড়ে ধরল বাবাকে। নিশান অপ্রস্তুত হেসে তিশুর উদ্দেশ্যে বলে উঠল, যাবে না, ও কারোর কাছে যেতে চায় না। তিশু ঠোঁটে হাসি বজায় রেখে হাত গুটিয়ে নিল। বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বসে পড়ল। একটা কথা বলি। নিশান ঝট করে তিশুর দিকে মাথা ঘুরালো, একটু দৃষ্টিপাত করে পড়ল। হ্যাঁ বলুন। ওর মায়ের কি হয়েছে? তিশুর হঠাৎ প্রশ্নে নিশান চোখ নামিয়ে নিল। হৃদয়ে যন্ত্রণা দিয়ে উঠল। নিশান একবার নীলিমার দিকে চেয়ে পড়ল। অন্য সময় বলবো। তিশু আর কথা বাড়ালো না, মাথা হেলিয়ে সায় জানালো। ঘরময় নিস্তব্ধতা। নিধি যেন গলায় কাটা নিয়ে বসে আছে, না গিলতে পারছে আর না বের করতে পারছে। প্রচন্ড রাগে অসহায়ত্বে তার মুখ বিবর্ণ হয়ে গেছে। নিষ্পাপ নেহাল মায়ের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। ঢল ঢল তার দেহ। নিধি ছেলের দিকে কড়া দৃষ্টির তাক করে বলে উঠল, একটা থাপ্পড় দেবো, হারানোর জন্য আর কিছু পাসনি। তাবিজটাকে হারাতে হলো তোকে? মায়ের বকা খেতে বুঝি ভীষণ ভালো লাগে অবুঝ নেহালের। সে শব্দ করে হেসে দিল। নিধির ভীষণ রাগ লাগছে। কত কষ্ট করে একটা তাবিজের ব্যবস্থা করা হয়েছিল। এই তাবিজের গুণ এমন ছিল যে অধরের বালিশের মধ্যে রাখলে অধরের মন ঘুরে যেত, টিস্যুর ওপর থাকা গভীর ভালো হয়ে যেত। কিন্তু নেহাল কি করলো? সবকিছু অজরেই তার দুধের হাতে ভাসিয়ে দিল। আজ দুপুরে এসে তাবিজটা হাতে নিয়ে খেলেছিল। নিধি অবলীলায় রেখেছিল বিষয়টা, কিন্তু নেহাল রাখেনি। কচি কচি হাতে খেলতে খেলতে সে হুট করে ছুঁড়ে মেরেছে জানালার পানে। ফলস্বরূপ তাবিজ ডুব দিয়েছে ওপাশের নোংরা স্তূপে। নিধি, আমার ফোনটা দে, নেহাল নিয়েছিল। নিধির মন ডুবন্ত ভাবনা থেকে উঠে পড়ল অধরের কণ্ঠে। নিধি পেছন ফিরে চাইতেই থমকে গেল মুহূর্তের জন্য।
কালো শার্ট, হালকা এলোমেলো চুল, কপালে বিন্দু বিন্দু ঘামে লেপ্টে থাকা বেশ কিছু চুলকে অধরকে দারুণ হট লাগছে। নিধির চোখে দৃষ্টি গাঢ় হতে গাঢ়তর হলো। অধরের পাতলা অস্ত্রদরের গোলাপি আভায় নিধি বেহায়ার মতো প্রেমে পড়ল। নীলজ্জের মতো নতুন উদ্যমে ভেবে বসলো তার অধরকেই চাই। কি হলো, দে ফোনটা, আমার দেরি হয়ে যাচ্ছে, চট্টগ্রাম যাব। নিশান ভাইয়া ফোন করেছিল, বলল তিশোর খোঁজ নাকি উনি দিতে পারবেন। অধরের কথায় নিধির মুখ শুকিয়ে উঠল। টিসুর খোঁজ মানে? অধর যদি টিসুকে খুঁজে পায় তাহলে তার কি হবে? নিধির ওড়ে এসে জুড়ে বসা তো হবে না এই সংসারে। নিধির সংখ্যায় চোখ মেলে চাইলো অধরের দিকে, অতি উৎসুক হয়ে জানতে চাইলো নিশানকে সে কিভাবে তোকে টিস্যুর খোঁজ দেবে? অধর শার্টের হাতা ভাঁজ করছিল। নিধির কথায় আপন কর্ম স্থগিত রেখে বলল, নিশান ভাই আমার বড় চাচিমার ছেলে, আম্মু তো নিউজ ছাপাতে দিল না, তাই গত রাতে আমার বিশ্বাসযোগ্য মানুষগুলোর ফোন দিয়ে তিশোর কথাটা বলেছিলাম। যখন নিশান ভাইয়ের কাছে বললাম তখন তিনি বললেন চট্টগ্রাম যেতে, ওখানে গেলে দুই ভাই মিলে কোনো ব্যবস্থা করে তিশোর খোঁজ করা যাবে। তার মানে তুই চট্টগ্রামে বেশ কিছুদিন থাকতেও পারিস। অধর মাথা নাড়ল, মুখের মলিনতার ছোঁয়া দুঃখ প্রকাশ করে বলল, এখানে তো কেউ আমার সাহায্য করছে না। আম্মা তো আগে থেকে না জেনে কোন কারণে তিশোকে সহ্য করতে পারে না, আমাকে ঢাকা থেকে তিশোর খোঁজ নিতে দেবে না। নিধি চুপ রইল। তা বটে, অধরের মা একা না, টিসুও খোঁজ নিতে দেবে না। এই বলে উঠে পড়ল। অধর নেহালকে কোলে নিয়ে খামোখা কথা বলছে নেহালের সাথে। নিধি, তাড়াতাড়ি ফোনটা দে, আমার বাসে যেতে হবে, অনেক সময় লাগবে। আম্মা কারে নিতে দেবে না। তোমার আন্টিকে খুঁজতে চাচ্ছি, দোয়া করো তো তোমার বউকে আন্টিটা যেন তাড়াতাড়ি ফিরে আসে আমার কাছে। নিধি অধরের কথা শুনে মুচকি হাসলো। আর ফিরে পাওয়া ঠোঁটে কুটকিল হাসি ঝুলিয়ে রেখে সে অধরের অগোচর এক সর্বনাশা কাজ করে ফেললো। টুপ করে অধরের ফোনটা ছেলের মতো জানালা দিয়ে ছুঁড়ে মারল। ফোনটা মুহূর্তের শূন্য থেকে পড়তে পড়তে একসময় ঠাস করে পড়ল ময়লার স্তূপে, নোংরা ড্রেনে। এই ফোনের উচিলে অন্তত দুদিন আটকে রাখা যাবে অধরকে। টিসুর খোঁজ দিতে পারবে না। অধর নেহালের সাথে কথা বলে নামিয়ে দিল কোল থেকে। নিধির দিকে ক্রমশ এগিয়ে যেতে নিধি তড়িঘড়ি করে জানালা থেকে দূরে সরে এলো। সে এমন ব্যস্ততার মিথ্যে নাটক করতে আরম্ভ করলো যেন এক নির্মল স্বচ্ছ অন্তরের নারী খুব মনোযোগ দিয়ে বন্ধুর ফোন খুঁজছে। অধর নিধির দিকে এদিক ওদিক ছোটাছুটি দেখে বলে উঠল, কি হয়েছে, কি খুঁজছিস? অধরের প্রশ্নে নিধি স্থির হলো, মুখায়বে টেনে আনলো গভীর অসহায়ত্ব। ফোনটা পাচ্ছি না, মনে হচ্ছে নিহাল জানালা দিয়ে ফেলে দিয়েছে। ইদানিং ওর অভ্যাস কিছু হাতে দিলেই জানালা দিয়ে ফেলে দেয়। নিধির বলা বাক্যগুলো তুমুল ঝড় আনলো অধরের বুকে। বুকটা শঙ্কায় ধুকধুক করছে। সে ছুটে গেল জানালার কাছে। নিচের দিকে দৃষ্টি ফেললে স্পষ্ট দেখা গেল নোংরা ড্রেন। অধরের হাসপাস লাগছে। ফোন না হলে সে যোগাযোগ করবে কিভাবে? চট্টগ্রামে নিশানের বাসায় যাবেই বা কিভাবে? কখনো তো যায়নি সেই বাড়িতে। আমাকে নিয়ে বাবা চলে আসার পর আর যোগাযোগ রাখা হয়নি। অনামিকা খান শ্বশুর বাড়ি থেকে একেবারেই ছিন্ন। অধরের চিন্তায় থাকা মাথা আহলে যাচ্ছে। দিশেহারা সে এখন কি করবে? নিশান ব্যস্ত ভঙ্গিতে হাত ঘড়িতে একবার তাকাচ্ছে, আবার তাকাচ্ছে ড্রয়িং রুমে। অধর আসবে বলে সে আজ হসপিটালে থেকে তাড়াতাড়ি ফিরে বাড়ি ফিরেছে। অপেক্ষার সময় হলো তার প্রায় 1 ঘন্টা। ফর্মাল ড্রেস সে এখনো ছাড়েনি। ড্রেস চেঞ্জ করো বাবা, ওদের হয়তো জ্যামে আটকেছে। মায়ের কথায় নিশানের চঞ্চল চোখ জোড়া ক্ষণিকের জন্য স্থির হলো, একটু হেসে পড়ল। তোমার কি মনে হয় মা, অধরাকে চাচি আম্মা আসতে দেবে? আমার এখন মনে হচ্ছে চাচি আম্মা আটকে দিয়েছে। আমাদের সাথে তো উনি কোনো সম্পর্ক রাখতে চান না। তা ঠিক বলছিস। আচ্ছা, ওকে একটা ফোন করে দেখতো। নিশানের মায়ের কথা মতো আরো বেশ কয়েকবার ফোন করলো, কিন্তু প্রতিবারই ওই একই কথা। নিশানের মা ছেলের ওপর ঈষৎ রাগ দেখিয়ে বললেন, আবার ফোন দে তো। তুই কেন ওকে বলিসনি তিশু এখানে আছে? তাহলে ওদের তাড়াতাড়ি আসার চেষ্টা করতো, আলাদাভাবে বিষয়টা গুরুত্ব দিত। নিশান মায়ের কথার পিঠে অবুঝ কণ্ঠে বলে উঠল, আমি তো ভেবেছিলাম অধরকে অবাক করে দিব, একটা সারপ্রাইজ হবে, অধর অনেক খুশি হবে। নিশানের মা ছেলের ওপর আর একবার বিরক্ত চোখে তাকালেন। তার ছেলের বোধ হয় সবসময় বেশি না বুঝলে হয় না। আঁচড়গুলো পেটে ধরেছে, তার ওপর চোখটাও যা এসেছে। বিপদে পড়লো সারপ্রাইজ, আপদে পড়লো সারপ্রাইজ, হাসিতেও সারপ্রাইজ, খাইতে উঠতে বসতে শুতে সবসময় সারপ্রাইজ।
নিশানের মা ফুস করে নিঃশ্বাস ছাড়লেন। তাদের সময়টা ভালো ছিল, এত সারপ্রাইজ ছাড়াও তাদের অন্তর সম্পর্ক ছিল। খিলখিল হাসিতে আকাশ বাতাস যেন মুগ্ধ মেয়ের মতো নীলিমাকে স্নেহে ভাসিয়ে দিচ্ছে তিশু। বেশ সুন্দর মুহূর্ত কাটে তার। নীলিমা প্রথম দিকে তিশুর ধার ঘেঁষতে চাইতো না, কিন্তু এখন খাওয়া গোসল ঘুম সে বারবার যে তিশুর কাছে বেশি প্রত্যাশা করে। আন্টি, তুমি আমার কে? নীলিমার কথায় তিশু অবাক চাউনি ফেলে তার দিকে একটু হেসে বলল, আমি তোমার আন্টি। আমার মাকে এনে দেয় না আমার বাবা। ছোট্ট মুখের অভিমানী বাক তিশুর বড্ড মায়া হলো। নীলিমাকে কোলের ওপর সযত্নে বসে পড়ল। আমারও কোনো মেয়ে নেই, তোমার মতো পিচ্ছি একটা সোনা নেই। কেন? আল্লাহ দেয়নি। নীলিমা বুঝলো কিনা কে জানে, সে হঠাৎ নেমে পড়লো তিশুর কোল থেকে, দৌড়ে প্রস্থান করলো তিশুর ঘর থেকে। তিশু পিছু ডাকলো, পিচ্ছি পাকা মেয়ে সাড়া দিল না। তিশু মুচকে আসলো। আর যদি সে সুস্থ থাকতো, মা হওয়ার ক্ষমতা সে না হারাতো, তাহলে তারও এমন একটা সন্তান থাকতো। হাঁটি হাঁটি পা করে সারা বাড়ি ঘুরে বেড়াতো। অধর বাবা হতো, তিশু মা হতো। কত কত জায়গা ঘুরে বেড়াতো তারা। তিশুর শাশুড়ির অভিযোগ কমতো তিশুর উপর থেকে। সুখে একটা সংসার তিশুর ভাগ্যে জুটতো। ভাবতে ভাবতে তিশুর চোখে জল গড়িয়ে ফেলল। সবার হয়তো সবকিছু থাকে না। এই যে নীলিমা, তার মা নেই। আর সুন্দর বাবা আছে, কিন্তু সুন্দর মা নীলিমার নেই। সে একা শুয়ে আছে স্বামী সন্তান ছেড়ে মাটির ঘরে। এটাই আসল সত্য, মৃত্যুই বড় সত্য। তিশুকে সেদিন নিশান বলেছে নীলিমার মায়ের কথা শুনে তিশুর অন্তরাত্মা কেঁপে উঠেছিল ভয়ে। রেল স্টেশনে যে লোকটা তিশুকে তাড়া করেছিল, সেই লোকটা একজন প্রফেশনালি ধর্ষক প্রধান। তার সাথে আরও বেশ কয়েকজন দল ছিল একসময়, যে দলের নিকৃষ্ট মানবগুলো সর্বনাশ করেছিল 2 বছর আগে নিশানে। নীলিমাকে তারা সেদিন শিকার বানিয়েছিল। নিশান আর মারিয়া সেদিন নীলিমার মামার বাড়ি থেকে ফিরছিল। নিশান ভীষণ রাগ ছিল। মারিয়ার তখন লেগেছিল পানির তেষ্টা। নিশান মারিয়াকে রেখে মেয়েকে নিয়ে গিয়েছিল একটু অদূরে পানি কিনতে। এই সুযোগে মারিয়াকে অপহরণ করেছিল কিছু লোক। নিশান ফিরে এসে মারিয়ার জায়গায় শূন্য দেখে। শত খোঁজার পরেও প্রিয়তমার দেখা মেলেনি। এদিক ওদিক তৎক্ষণাৎ ছড়িয়ে পড়ে মারিয়ার নিখোঁজ বার্তা। নিশান পুলিশ স্টেশনে খবর দেয়। তারা আসে, খোঁজাখুঁজি করে। অবশেষে ভোরে মারিয়ার মৃতদেহ পাওয়া যায়। অধরা যেতে পারল না চট্টগ্রাম, দুপুর গড়িয়ে গেছে। সে এখন এসেছে মার্কেটে বসুন্ধরায় তার নতুন ফোন ক্রয় করার উদ্দেশ্যে। নিধিও আছে তার সাথে। অধর ভীষণ বিরক্ত হয়েছে। মরার ওপর খাড়ার ঘা হিসেবে নিধির কেন আসতে হবে? অধর যত দ্রুত পারে ফোন কিনে রওনা দিত চট্টগ্রামে। তার মন এখানে টিকছে না, কিন্তু নিধু তাকে আটকে দিয়েছে। অধরের কোলে তুলে দিয়েছে নেহালকে, আর নিজে ঘুরে ঘুরে শপিং করছে। অধর যেন অতি কষ্টে আজ এসব সহ্য করছে। কিছু বলতেও বিবেকে বাজছে। অধর, এদিকে আয়। অধরের বিতৃষ্ণার মাঝে নিধির ডাক। অধর মুখের দিগ্ধতা নিয়ে এগিয়ে গেল। নিধি অধরের হাত ধরল। অধর বেঁচে অপ্রস্তুত হয়ে পড়ল। সে বিস্ফৃত নয়নে চাইল নিধির দিকে। হাত মোচড়াতে লাগলো অধর। নিধি বুঝেও না বোঝার ভান করলো। অধরকে টানতে লাগলো নিজের শক্তিতে। অধর অবুঝের মতো যেতে চাইছে। হাত ছাড়িয়ে মুখে উঠে কিছু বলার জন্যে বলে নেহাল। আশপাশের মানুষের সমাগম। সিনক্রেট করা আর কি ঠিক হবে? আর নিধি বা তাকে কেন জোর করে টেনে নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাবে? অধর ভাবনা আর চটপটে নিয়ে একসময় উপস্থিত হলো নিধির সাথে একটা দরজার সামনে। ট্রায়াল রুম হবে। নিধি অধরের পানে চাইল। মৃদু হাসির রেখা তার ঠোঁটে। অধরের কাছে এই হাসি মোটেও সুবিধার মনে হলো না। সে কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে নিধি সুযোগ বুঝে একটা ধাক্কা দিল অধরকে। অধর কিছু বুঝে ওঠার আগেই নিধি নিজেও ট্রায়াল রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। অধরের দিকে তাকিয়ে বলল, আমি থাকতে তোর এই কালো বইয়ের দরকার নেই। তুই আমার হয়ে যা। অবশ্য তুই তো ভালো মানুষ, আমার হবি না। টিসুর মধ্যে যে কি পাইছিস তুই বুঝি না, তবে আমি তোকে আমার করেই দেব। কথাগুলো একাধারে বলছে আর নিধি নিজের জামা দাঁত দিয়ে কামড়ে ছেড়েছে। অধর নিধির আচরণে ভীষণ অবাক। তার আর বুঝতে বাকি রইল না নিধির পরিকল্পনা। অধর ধূপ করে নামিয়ে দিল নিহালকে। তারপর সজারে একটা থাপ্পড় মারল নিধিকে। অত্যন্ত আক্রোশে অধরের গলা থেকে বেরিয়ে এলো, প্রস্টিটিউটের একটা লিমিট থাকা উচিত। তুই আস্ত একটা প্রস্টিটিউট। এখন বুঝলাম আমার সংসার নিশ্চিত তুই ভেঙেছিস। কথাগুলো বলতে নিধি প্রচণ্ড রেগে গেল। ক্রোধের বশে একটা ধাক্কা দিল অধরকে। তাল সামলাতে না পেরে অধর পড়ে গেল নিচে। এই সময় অসাবধানতায় তার হাতে আঘাত পড়ে গেল নেহার ওপর। সঙ্গে সঙ্গে নেহালের গলা ফাটানো চিৎকার আরম্ভ হলো। অধর বিব্রত হয়ে গেল। এরই মধ্যে বাচ্চার কান্নার আওয়াজে ভিড় জমল ট্রায়াল রুমের বাইরে।
ঠক ঠক আওয়াজ করছে বাইরে থেকে, দিচ্ছে জনগণ দরজা খোলার তারা। নিধি যেন সুযোগ পেল তার জন্য অদরকে ফাঁসানোর মুখ্যম সময়। অদর ঘামছে, এবং জঘন্য পরিস্থিতি শেষে কখনো পড়েনি। মান সম্মান কি আজ সত্যিই যাবে? অদর ফিরে চাইলো নিধির দিকে। নিধি মুচকি হাসলো, অতঃপর নিজের দুহাত দিয়ে চুল মুখমণ্ডল এলোমেলো করে ফেললো। এগিয়ে গেল দরজার দিকে। অদর কাঁপা কাঁপা কণ্ঠে পেছন থেকে বলে উঠল, এমন করিস না প্লিজ। আমার মান সম্মান মহিব তোকে ছেড়ে গেছে, এটা তো দুর্ভাগ্য। আমার সংসার ভাঙিস না তুই। নিধি শান্ত চোখে শুনলো অধরের কথা, কিন্তু তার নিঠুর ঘৃণ্য মন মানসিকতা এতটুকু পরিবর্তন আসলো না। কোনো ভাবান্তর হলো না তার। সে অধরের দিকে চোখ রেখেই খট করে দরজা খুলে দিল। অমনি হুড়মুড় করে লোকজন ঢুকে পড়ল। লজ্জায় অধরের মাথা ঝিমঝিম করছে। সে সাহস পাচ্ছে না সামনে তাকানোর। এমন পরিস্থিতিতে পড়ার মতো নির্লজ্জ মাথা ভাঙা কাজ আর বুঝিনি। নিধির মুখে ওড়না চেপে নতমুখে দাঁড়িয়ে আছে। ভিড় থেকে একটা লোকের কণ্ঠ ভেসে এলো। প্রশ্নটা শুনে নিধির মনে পৈশাচিক আনন্দ হলো। সে মাথা তুলে চাইলো, গলার স্বর পরিবর্তন করে যেই না কিছু বলবে, ঠিক তখনই একটা স্বর যেন নিধির প্রাণটা বুক থেকে টেনে গলায় আনলো। সম্মুখে মহিব ছিল। সে তীব্র রাগ চোখে মুখে নিয়ে সবার উদ্দেশ্যে বলে উঠল, আপনারা ভুল ভাবছেন, আসলে ওরা স্বামী স্ত্রী, আমার বন্ধু। আমি চিনি। হয়তো মেয়েটার বাচ্চা নিয়ে ড্রেস চেঞ্জ করতে সমস্যা হচ্ছিল, তাই ও বাচ্চা বাইরে নিয়ে আসতে চেয়েছিল। উৎসুক জনতা মহিবের কথায় যেন ভীষণ মন খারাপ করলো। তাদের মজা নেওয়া হলো না, উৎপাত দেখা হলো না। একজন একজন কথা মুখে বিড়বিড় করতে করতে প্রস্থান করলো। ভিড় কমে পরিবেশ স্বাভাবিক হলো। মহিব এগিয়ে গেল নিধির পানে। নিধি বুক ধুকপুক করছে, প্রচন্ড ভয়ে তার হাত পা কাঁপাকাঁপি করছে। সে স্বপ্নেও ভাবেনি এমন নাট্যকর পরিস্থিতিতে মহিবের আগমন হবে। নিধি ভয়ে আগেই গা থেকে ময়লা ছাড়তে চাইল। মহি কথাটা শেষ করার আগেই মুই ঝট করে নিধির গাল চেপে ধরল। প্রচন্ড ব্যথায় নিধির গা কেঁপে উঠল। অদর এতক্ষণ সব আশ্চর্য দৃষ্টিতে দেখছিল। সে উঠে এসে মহিবের পাশে দাঁড়ালো। মহিব হঠাৎ কি মনে করে স্তব্ধ হয়ে গেল। নিধির হাত শক্ত করে ধরে অন্য হাতে ছেলেকে কোলে তুলে নিল। মুখে অদরের উদ্দেশ্যে বলল, আমার সাথে আয়। টানতে টানতে মহিব নিধিকে মল থেকে বাইরে আনলো। অদর যাচ্ছে মহিবের পিছু। মহিব অবশেষে থামলো তুলনামূলক কোলাহলপূর্ণ স্থানে। নিধির হাত ছেড়ে সেই প্রথমেই অতি আক্রোশে শক্ত হাতে একটা থাপ্পড় মারল নিধিকে। যত জোর ছিল তার, নিধি ছিটকে দূরে চলে গেল। মহিবের রাগ নিবারণ যতক্ষণ না হয় ততক্ষণ সে কি করবে নিজেও জানে না। সে চোখে থাকা ঘৃণা নিয়ে হন হন করে এগিয়ে গেল নিধির দিকে। অদর নিচুপ অদূরে দাঁড়িয়ে শান্ত চোখে দেখছে। তার না মহিবকে আটকাতে ইচ্ছে করছে, না উস্কাতে ইচ্ছে করছে। নিধি ব্যথায় গাল ভাসিয়ে দিচ্ছে চোখের পানি। মহিব এবার তার বলিষ্ঠ হাতে গলা চেপে ধরেছে নিধি। নিহাল এমন পরিস্থিতিতে হাউমাউ করে বিরতিহীন নিয়ে কান্নার রোজ তুলছে। মহিবের তৎকারে এ সজরে নিধির গলায় চাপ দিয়ে দাঁতের দাঁত চেপে বলে উঠল, বেশ্যা, সব কিছু তোর কাছে নাটক মনে হয়? পৃথিবীটা একটা নাটক সিনেমার মনে হয়? এই তোর কি মনে হয় তোর মতো ইবলিশ গুলাম দুনিয়ায় রাজত্ব করবে আর আল্লাহর উপরে বসে বসে দেখবে? নিধির চোখ দিয়ে গল গল করে পানি বইছে। দুহাতে প্রচন্ড খাঞ্চাখাঞ্চি করছে মহিবের হাত। কিন্তু তার আশা পূরণ হচ্ছে না, বরং তাকে নার বিশ্বাস দিয়ে শুনতে হচ্ছে। তুই যেমন ভেবেছিলি নাটক করবি, ঠিক তেমনি আমিও নাটকের মতোই কাকতালীয়ভাবে উপস্থিত। তুই ভুলে গিয়েছিলি তোর শ্বশুরবাড়ি ঢাকাতেই? নাটকটা দূরে করা উচিত ছিল তোর। কথাগুলো বলে মুহিব পূর্ণ দৃষ্টিতে দেখলো নিধিকে। নিধির হাল বেহাল। এখনই বুঝে শ্বাসরোধ হয়ে মারা যাবে। মুহিবের ইচ্ছে করছে সত্যিই মেরে ফেলতে, কিন্তু সব ইচ্ছে কি পূরণ হয় পৃথিবীতে? মুহিব হাত ছড়িয়ে নিল। নিধি ছাড়া পেয়ে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল মাটিতে। মুহিবের চোখে জল ছলছল করছে। তা পড়েছে মুহিব নিধির জন্য, অথচ তার অত্যন্ত প্রিয় আদরের বউ তার ব্যর্থতাকে শুধু ভালোবেসে গেল। মুহিব ফিরে চাইলো অদরের দিকে, নিহালের দিকে একবার চাইলো। তারপরে হঠাৎ এই পাথরের পুরুষের বুক থেকে কান্না বেরিয়ে আসতে চাইলো। নিঃশব্দে গুমড়ে মরা কান্না। চোখ দিয়ে অজান্তেই বহরে পানি নামলো। মুহিব ছেলেকে শক্ত করে চাপটে ধরলো। লুকাতে চাইলো সকল কান্না ছোট ছেলের মাঝে। অদর এবার এগিয়ে এলো মহিবের দিকে। তার বুকটা অজানা কারণে বিষিয়ে উঠেছে। হয়তো প্রিয় বন্ধুটা চোখের পানিতে সে আহত। কম্পিত কণ্ঠে অদরকে বলতে শোনা গেল, মহিব। ডাক শুনে মুহিব স্থির হলো। চোখের পানি মুছে উঠে দাঁড়ালো সে। মায়াবী দৃষ্টিতে অধরের দিকে তাকিয়ে পড়ল। আমি বিশ্বাস করি অধর, তুই কেমন আমি জানি।
বন্ধু বিশ্বাস দেখে অধর আনন্দে স্তব্ধ হয়ে গেল, ঝট করে চাপতে ধরল। প্রত্যেকটা সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। মুহিব অধরের পিঠে হাত দিয়ে আছে, দাঁতের ভাঁজে ঠোঁট। নিধিকে নিয়ে পালিয়ে যাওয়ার পর খুব আর্থিক সংকটে ছিলাম, এর মধ্যে আবার নেহাল এলো। অধর বিশ্বাস কর, আমি সবসময় সব রকম চেষ্টা করেছি বউ বাচ্চা সুখে রাখার জন্য, কিন্তু কিন্তু নিধির এটা বুঝলো না। ও আমার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর টাকা নেই। আমার বউ বাচ্চাকে নাকি খাওয়ানোর যোগ্যতা নেই। 5 দিন হলো আমি ওদের খুঁজছি, পাইনি। আজ মলে এসেছিলাম একটা শার্ট কিনতে, তখনই তোকে আর নিধিকে চোখে পড়লো। মুহিব বিরতিহীন কথাগুলো বলে থামলো। অধর মুহিবের কথায় ভীষণ অবাক। সে মুহিবকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। নিধির সাথে তো মুহিবের কথার কোনো মিল নেই। অধর ভীষণ উৎসুক হয়ে জানতে চাইলো, মানে নিধি যে আমার বলেছিল তুই আরেকটা বিয়ে, মানে নিধি সব মিথ্যা? অধর উত্তেজনায় মাথায় হাত দিয়ে বলল, সব কিছু তোর মতো করে ভাববি না অধর। সবাই তোর মতো পরিষ্কার পানির মতো না, ঘোলা পানির মতো অনেক মানুষ আশেপাশে আছে। অধর মুহিবের কথা শুনলো। আফসোসের কোনো সীমান্ত নেই, সে খুঁজে পাচ্ছে না। এক তীব্রতার ঘৃণার দৃষ্টি অধর ছুড়ে মারল নিধির দিকে। ভাবতেই তার দম বন্ধ লাগে যে সে নিজের সংসার নিজে হাতে ধ্বংসকারীকে নিয়ে গিয়েছিল। মুহিব অধরের আশ্চর্য ভাব দেখে হাসলো। সে অধিক শোকে পাথর বনে এগিয়ে গেল নিধির দিকে। নেহাল তার কোলে। নিধি মুহিবকে অগ্রসর হতে দেখে এগিয়ে এসে জাপটে ধরল মুহিবের পা। প্রাণরত কণ্ঠে বলল, মহিম, ক্ষমা করে দাও আমাকে। মুহিব স্থির নয়নে তাকিয়ে রইল নিধির দিকে। সেকেন্ড কয়েক পর আকস্মিক এক লাথি দিয়ে এক হাত দূরে ফিরল নিধিকে। নিধি বোধহয় ব্যথা পেল বেশ, কিন্তু মুহিবের একটু মায়া হলো না এই ছলনাময়ীর প্রতি। সে এগিয়ে গিয়ে বলল, লোভে পাপ, পাপে মৃত্যু। তোকে আমি শাস্তি দেওয়ার কেউ না, দেবে তো আল্লাহ, আমি না। স্বামীর মনে এতদিন তুই যে আঘাত করেছিস, আল্লাহ যেন তার বিচার করে। মুহিব অতি কষ্ট বুকে নিয়ে বলল কথাগুলো। একটা পাথরে পুরুষ হৃদয় কতটা আঘাতপ্রাপ্ত হলে এমন করে বিচার দিতে পারে। খুব ভালোবেসেছিলাম, তুই ভালোবাসা নিতে জানলি না। টাকাটাই তোর কাছে বড় হলো। থাক তুই, আমি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। না না, এটা ভাবিস না যে ছেলেকে তুই দিবি না। আমি আমার ছেলেকে নিয়ে এই দেশ ছেড়ে চলে যাব। তোর মতো নিকৃষ্ট নারীর ধারে কাছেও ঘেঁচতে দেব না আমার ছেলেকে। কথাগুলো বলে মুহিব পিছু ফিরল। আর কখনো পিছন ফিরে যাওয়ার বাঞ্ছনা তার নেই। অধরের দিকে তাকিয়ে বলল, অধর, কখনো ঘরের মানুষের চেয়ে বাইরের মানুষকে বেশি মূল্য বিশ্বাস করিস না। কথাটা বলে মুহিব নিজের মতো করে চলে যেতে লাগলো। অধরের মাথা নিচু। সত্যি সে তিসুর সম্মান মূল্য নিধিকে দিয়ে ভুল করেছে, তবে লক্ষ্য শুক্রিয়া। বড় কিছু হওয়ার আগে সে মুক্তি পেয়েছে নিধির ছোবল থেকে। অধর আর এক মুহূর্ত দেরি করলো না, তিসুর কাছে যেতে হবে। অধর হনহন করে তৃষ্ণার্ত প্রতীকের মতো ছুটলো। পেছন থেকে হুট করে নিধি ডেকে উঠলো। কানে পৌঁছালো, অধর মুহে পৌঁছাতে দিল না। সে একটুও পেছন ফিরল না, বরং চলতে লাগলো, ছুটতে লাগলো প্রিয়তমার উদ্দেশ্যে। নিধি হাহুতাশ করতে লাগলো, উঠে দাঁড়াতে পারছে না কোমরের ব্যথায়। কি হলো তার? এগুলো কুলদুকুলি ভাগলো। শেষে তার ভালোবাসার সন্তানটাও নিয়ে গেল মুহিব। নিধি চিৎকার করে কাঁদছে। আক্রোশে সে মাটির ওপর হাত দিয়ে আশ্রা আশ্রি করতে লাগলো। সবাই নিজ নিজ পথ বেছে নিয়েছে, কিন্তু তার এক হয়ে থাকতে হবে, নিঃসঙ্গ হয়ে। দুলে দুলে হাওয়া আসছে ঘরের প্রাঙ্গণে। তিসু তখন অধরের প্রতি প্রেম নিবেদনে ব্যস্ত। মনে মনে শত কথা বলা হচ্ছে তার অধরের সাথে। তিসু ব্যালকনিতে চেয়ারে বসেছিল। হঠাৎ অকারণে সে উঠে দাঁড়ালো। ব্যালকনির গ্রিলে ফাঁকে বাড়িয়ে দিল শ্যামা বর্ণের কোমল হাতটা। সামনে কৃষ্ণচূড়া গাছ, টকটকে ফুল যেন আপন মনে এসে ধরা দিল তিসুর হাতে। তিসু যত্ন করে ডাল থেকে ফুলের বিচ্ছেদ করলো। চুলগুলো তার খোপা করা ছিল, লম্বা চুলের খোপা উন্মুক্ত করে সে কানে গুজে দিল ফুল। মন থেকে হঠাৎই প্রশান্তিময় পরিবেশে উঠে আসলো এক পঙ্কতি। আমার আর অধরের ভালোবাসার কথা শুনবে তুমি কৃষ্ণচূড়া? আমার তিসুর বেশি বোঝার কথা বলবো তোমায় কৃষ্ণচূড়া। অধরের কণ্ঠ তিসুর মনে যেন ঘন্টা বাজলো। সে তড়িৎ করিতে মাথা ঘুরালো। অধর দাঁড়িয়ে আছে মিষ্টি হাসি নিয়ে, চোখে ক্লান্তি, মাথার চুল এলোমেলো। তিসুর কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে, সত্যি তার অধর এসেছে। তিসু অবাক হয়ে বলল, অধর, তুমি? আমি সত্যি? বিস্ময়ে তিসুর কথা বলতে পারছে না। তার হাত আপনা আপনি মুখে চলে গেল অবাকের দরুন।
অধর এগিয়ে গেল টিস্যুর দিকে। আলতো স্পর্শে মুখ থেকে হাত নামিয়ে নিল টিস্যু। আনন্দে টিস্যুর চোখ থেকে টুপ করে জল বিসর্জন দিল বার কয়েক। টিস্যু অবাকতা কাটিয়ে উঠে অধরের আপাতমস্তক দেখতে লাগলো। তার অধর ঠিক আছে? টিস্যু অধরের দু হাতের ওপর হাত রেখে বলল, তুমি ঠিক আছো? অধর, আমি প্রায় তোমার কাছে গিয়েছিলাম, কিন্তু তুমি তখনই বজ্রপাত। টিস্যুর আচমকা হাউমাউ করে কান্না পেল। সে শক্ত করে জড়িয়ে ধরল অধরকে। বুকে মুখ লুকিয়ে যেন দেহ মন ছেড়ে কান্না করে দিল। অধর থামলো না, শক্ত করে জড়িয়ে রাখলো টিস্যুকে। তার চোখেও জল চিকচিক খেলা। টিস্যু কাঁদছে। হঠাৎ কাঁদতে কাঁদতে তার মনে এক ফালি অভিমান জন্ম। সে ছিটকে দূরে সরে গেল অধরের থেকে। চোখ মুখ মুছে একদম স্মার্টলি দাঁড়ালো। অধর অবাক হলো। সে হা হয়ে তাকিয়ে আছে টিস্যুর দিকে। কি হলো হঠাৎ? অধর প্রশ্ন করার জন্য এগিয়ে যেতেই টিস্যু কড়া গলায় বলে উঠল, আসবেন না আমার কাছে, আপনার সাথে কথা নেই। আপনি যান না ওই নিধির কাছে, আমি তো আপনার কিছুই না। টিস্যুর কথায় অধর বোকা বনে গেল। ক্ষণিক পরে সে নিঃশব্দে হেসে এগিয়ে গেল নিধির দিকে। নিধি আমাদের পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল টিস্যুকে। টিস্যুর কাঁধের ওপর থুতনির ভর দিয়ে বলল, আমি ভীষণ সরি বউ, রাগ করো না আমার টিস্যু। টিস্যু শব্দ শুনে টিস্যু চোখ পাকিয়ে চাইল অধরের দিকে। অধর উচ্চস্বরে হেসে দিল। আচ্ছা, তুমি আমাকে খুঁজে বের করলে কি করে? মনের কানেকশন থেকে। কথাটা বলে অধর চোখ টিপে দিলেও টিস্যু হাসলো। ভীষণ ভালো লাগছে তার। অধরের দুষ্টুমির পর আর পেছনের কাহিনী শুনতে ইচ্ছে হচ্ছে না। থাক না, পরেই শোনা যাবে। কিন্তু এই ভালোবাসাময় মুহূর্তের মাঝে টিস্যুর একটাই দুঃখ, নীলিমার মতো একটা মিষ্টি নেই তার। টিস্যুর মন ভারী হয়ে গেল। সে অধরের উদ্দেশ্যে বলল, আমাদের তো আল্লাহ সবই দিয়েছেন, একটা বাচ্চা কেন দিলেন না? অধর টিস্যুর কাঁধ থেকে থুতনি তুলল, চরম বিরক্ত নিয়ে বলল, এর জন্য কিন্তু আমি মন খারাপ করতে না করেছি টিস্যু। এখন কিন্তু আমার রাগ হচ্ছে। টিস্যু দুঃখ তবুও ঘুচল না। অধর শেষে টিস্যুকে ছেড়ে বেরিয়ে গেল ঘর থেকে। টিস্যু বিব্রত হলো। অধরকে খুব রাগ করলো। কিন্তু টিস্যুর ভাবনার অবসান ঘটিয়ে একটু পর অধর নীলিমাকে কোলে নিয়ে ঘরে ঢুকলো। টিস্যুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, মেয়ে এনে দিয়েছে, এবার খুশি? টিস্যু কিছু বললো না, শুধু হাসলো। দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? কিন্তু তবুও টিস্যু খুশি হলো। দুধের স্বাদ হয়তো ঘোলে মেটে না, কিন্তু ঘোলও তো দুধের তৈরি। টিস্যু হাত বাড়িয়ে কোলে নিল নীলিমাকে। ভীষণ সুন্দর মুহূর্ত। হঠাৎই তার মন আরো সুন্দর করে তুলতে চাইলো। অধরের পাক্কা গিন্নি কিন্তু পাকা গলায় গানও গাইতে পারে। তবে সেই গানের স্বাদ নেওয়ার অধিকার শুধু অধরের জন্য রেখেছে টিস্যু। টিস্যু অধরের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসলো। গলা ছেড়ে ভীষণ আনন্দে মনে চেপে গিয়ে উঠল, কোন গোপনে মন পড়েছে বৃষ্টি থামার পরে আমার ভিতর ঘরে? কোন গোপনে মন পড়েছে বৃষ্টি থামার পরে আমার ভিতর ঘরে? নয়ন কালো মেঘ জমালো ঝিনুকের অন্তরে আমার ভিতর ঘরে। নয়ন কালো মেঘ জমালো ঝিনুকের অন্তরে আমার ভিতর ঘরে। কোমল ধানের শীষে। অধর মুগ্ধ দৃষ্টিতে সদ্য প্রেমে পড়া তরুণের মতো তাকিয়ে আছে টিস্যুর দিকে। বড্ড সুন্দর এই মুহূর্ত, বড্ড মায়াবী টিস্যুর কণ্ঠ। অধর চাইলো, মনে মনে হাজার বার চাইলো এই মুহূর্ত থমকে যাক। তার ভালোবাসার মানুষের কণ্ঠে মধু সে পান করুক আজীবন। পাশের রুমের ব্যালকনিতে বসেছিল নিশান। তার মন ভেসে উঠেছে প্রিয়তমার প্রেমের মুহূর্তগুলো, তার মারিয়ার পাগলামি, ভালোবাসা, খুনসুটিগুলো। একদিন তারও এভাবে গোপনে মন পড়েছিল। প্রেমিক হৃদয় কাতর ছিল মারিয়ার জন্য, আজও কাতর। কিন্তু ভালোবাসার মানুষটা তার পাশে পাঁজরের সম্মুখে আজ নেই। কিন্তু ভালোবাসার মানুষটা তার পাশে পাঁজরের সম্মুখে আজ নেই। গল্পটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন কিন্তু। আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন, খুব তাড়াতাড়ি আসবে নতুন কোনো গল্প। এই অবধি আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। সে হাসে, দাদা